সুদীপ্ত আছেন, সুদীপ্ত, আরে নরেন্দ্র মোদী ধারে দাঁড়ানো, সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, সময় দেবো। সুদীপ্ত দাশগুপ্ত এখনো বলেননি। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। দীর্ঘদিন ধরে এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা অনশন করছিলেন, আন্দোলন করছিলেন, চাকরি হারা বলছি না, চাকরি প্রার্থী যাদের মামলার পরিপ্রেক্ষিতে আজকে এতদূর পর্যন্ত গোটা বিষয়টা এসে দাঁড়িয়েছে, তাদের হয়ে মামলা লড়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে নিশ্চিতভাবে যুবরাজ অন্তত জয় খোঁজার একটা গন্ধ পেয়েছেন, জয় খোঁজার চেষ্টা করছেন। কী সব ডিফিউজ বলছেন, বিজেপি বোমা ছুড়েছিল, সুপ্রিম কোর্ট ডিফিউজ করেছে, ওরা বিজেপি আর তার বাইরে কিছু সম্ভবত দেখতে পান না। এই ৮,৩২৪টা চাকরি কারা চুরি করেছে, এটাকে সুপ্রিম কোর্ট আজকে শুনানিতে দেখতে পেয়েছে। সুদীপ্ত, কি মনে হলো আপনার? প্রথমেই বলি, শুনানির সময় সুপ্রিম কোর্ট আজকে এটা বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে। এসএসসির কাছে জিজ্ঞেস করেছিল যে এই যে আপনারা বলছেন যোগ্য অযোগ্য বাছাই করা যাবে, কারা এই অযোগ্য, কাদের ব্ল্যাঙ্ক ওয়েমার, কারা প্যানেলের মেয়াদ ফিরিয়ে যাওয়ার পর চাকরি, তাদের লিস্ট দিন। সেই লিস্ট আজকে ওরা দিতে পারেনি। এবার প্রশ্ন হলো তাহলে সুপ্রিম কোর্ট স্টে দিল কেন? সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার আগে যেটা বলেছে যে এখানে একটা দুর্নীতি হয়েছে, কিন্তু এটাও সত্যি এর মধ্যে হয়তো অনেক যোগ্য প্রার্থী আছে, তাই জন্য এটা বাছাই করা সম্ভব কিনা সেটা দেখা হচ্ছে। 16ই জুলাই মামলা শুনানি হবে। তারপরে আরেকটাও ইম্পর্টেন্ট বলেছে, কিন্তু যারা আলটিমেটলি অযোগ্য বেরোবে তাদের কিন্তু এই পিরিয়ডেও যে চাকরি করছে পুরো টাকাটাই ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। এই কথাটাও অ্যাড করেছে। তাই একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, আজকে সওয়াল জবাবের সময় যেটা সুকন্যা বলছিলেন, বিকাশ রঞ্জন বাবু একটা সময় বলেন সওয়াল করতে উঠে চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে, যোগ্য চাকরি প্রার্থী, হ্যাঁ এক্স্যাক্টলি, বিকাশ রঞ্জন বাবু বলেছেন যে পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত। তার কারণ দু রকমের ওএমআর শিট পাওয়া যাচ্ছে একই ক্যান্ডিডেটের। তাহলে এই চাকরি নেওয়ার পদ্ধতিটা আর কি করে আইনগ্রাহ্য থাকে? সুদীপ্ত, এটা কি সত্যি আপনারা এখনো পুরো প্যানেল বাতিল চান? কেন আমরা বলেছিলাম, তার কারণ হলো বারংবার কোর্টে চাওয়া হয়েছে যে কে যোগ্য বা কে অযোগ্য তার তালিকাটা দিন। আজকের দিন অব্দি এসএসসি সেই তালিকা দেয়নি। তার মানে একটাই হতে পারে, এসএসসি নিজেই বাছাই করতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য। যেখানে বাছাই করা অসম্ভব যে কে যোগ্য কে অযোগ্য, এসএসসি যার পরীক্ষা সেই বাছাই করতে পারছে না, যদি বাছাই করতে না পারে তাহলে পুরো সিলেকশনই বাতিল হওয়া উচিত। উল্টে আমি আরেকটা কথা বলবো, আজকে রাজ্য যে পুরো সময় সওয়াল করলো, পুরোটাই বলে গেল তাদের ক্যাবিনেটের মন্ত্রীরা কি করে বাঁচবে। একবারও যোগ্য চাকরি প্রার্থী শুধু 25,000 না, 30 লক্ষ যোগ্য প্রার্থী, তারা কি করে সুবিচার পাবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার একটা কথাও বলল না। তারা শুধু ব্যস্ত যে কি করে তাদের মন্ত্রীদের বাঁচানো যায়, এর বাইরে রাজ্য সরকার কোনো তাদের মাথা ব্যথা নেই। বেশ, সুকন্যা, রাজ্য সরকার কিন্তু আজকে চাকরি প্রার্থীদের জন্য বলেছে ফার্স্ট। আপনি শোনেননি? আপনাদের মতো আমাদের সৌভাগ্য হয় চ্যানেলে শুনেছেন যেখানে দেখ শোনার রাজ্য সরকার একবারের জন্য চাকরি প্রার্থীদের হয়ে বলেনি। না শুনে মিথ্যে কথাটা বলবেন না, ভুল তথ্য দেবেন না। আমরা ঠিকই শুনেছি, ঠিকই তথ্য দিচ্ছি। রাজ্য সরকার চাকরি প্রার্থীদের জন্য বলেছে। ভুল শুনেছেন, ভুল তথ্য দিচ্ছেন। প্রত্যেকেই এটা শুনেছে। আমরা এটাও শুনেছি। আপনি দেখে নিন না, কেউ শোনেনি, কোনো মিডিয়াও দেখায়নি যে রাজ্য সরকার। আমার একটা প্রশ্ন আমি এখনো পর্যন্ত নির্মলা বাবুর কাছে জানি। নির্মলা বাবু, আপনার কাছে আসছি। নির্মলা বাবু, আপনি কিছুদিন আগে লিখেছিলেন, মাস 2-3 হবে বোধহয়, কি শ্রীগাল আর সিংহের বন্ধুত্ব হয় না ইত্যাদি ইত্যাদি, যারা সেটিং তত্ত্ব আওড়ান। আমি তার মাঝে যাচ্ছি না, কিন্তু আমার একটা জিনিস জানতে খুব আগ্রহ, যে সিবিআই 1 মাস আগেও রাজ্য সরকারের এবং এখনও কালকেও, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাই বলেছেন, আজও যেখানে বলেছেন বা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআইকে গালমন্দ করবেন না, হতে পারে নিশ্চিতভাবে শারীরিক প্রতিক্রিয়া হবে, না করলে করবেনই। তারপরে সেই সিবিআই তালিকাটা মেনে নিচ্ছে, মেনে নিয়ে এসএসসি বলছে এখান থেকে যোগ্য অযোগ্য ভাগ করে দিন। এই চাপটা কেন, কিভাবে তৈরি হলো? দেখুন, মহাভারতে একটা কথা আছে, পাপের ঘর যখন বড় হয় না, তখন ধর্মকেই ধরতে হয় এবং সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে। কিরকম বলতে, ওর কোন ধর্মের কথা? ধর্ম মানে কন্ডাক্ট, এটা কিন্তু রিলিজিয়ন নয়। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে কতগুলো সিগনিফিকেন্ট জিনিস আমার নোটিশ পড়েছে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জালিয়াতি, এই সরকারটা জালিয়াতি করেছে, 1। 2,
এই সরকারটা মিথ্যে কথা বলেছে। কিভাবে? সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আপনারা 4টে হলফনামা দিয়েছেন, আরটিআই করে কোনোটাতেই সত্যি কথা বললেননি। আপনারা তখন বলেছেন আমাদের কাছে যোগ্য অযোগ্যর ভাগ নেই, আর আজকে বলছেন যে এতজন অযোগ্য। হোয়াট ইজ দিস? আপনারা মিথ্যাচারণ করছেন। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে কোন দল এক দুজনকে চাকরি দেয় না, কে নিজের জন্য নিজের দলকে এক দুজনকে চাকরি দেয় না। আজকে সেটা দেখা হলো 8,000। একটা সরকার সরকারি চাকরি বেআইনিভাবে দিচ্ছে এবং তার সংখ্যাটা প্রায় 8,000। এটা আপনি ভাবতে পারেন? এরপরে ন্যাচারালি একটা কোয়েশ্চেন তো উঠবেই যে ডু দিস গভর্নমেন্ট অর ডাজ দিস গভর্নমেন্ট হ্যাভ দ্য মরাল রাইট, নৈতিক দায়িত্ব ক্ষমতায় থাকার? তারই চাকরি সে বেআইনিভাবে বিক্রি করছে, তারই চাকরি সে চুরি করছে। হোয়াট ইজ দিস? এটা হয় কখনো? কোনো কনসিয়াস গভর্নমেন্ট করে? আমি ব্যাপম স্ক্যাম খুব ক্লোজ থেকে ফলো করেছিলাম, কিন্তু সেখানেও এই জিনিসটা হয়নি। দ্য হোল ক্যাবিনেট ওয়াজ নট ইনভলভ। আজকে যে প্রশ্নটা উঠছিল বারবার, 2016 সালের প্যানেল, তা এক্সপায়ার হয়ে গেছে 6 বছর আগে। তারপরেও কি করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হয়, কেন তৈরি করতে হয়? সুপ্রিম কোর্ট একটা জিনিস বুঝেছেন যে দেখুন এই পার্টিকুলার কেসটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল, লোকসভা ইলেকশনটা রয়েছে, এটা যদি না থাকতো। আমাকে এটা একটু বুঝিয়ে বলুন তো, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে এই 25,000 চাকরির কি সম্পর্ক? আজকে বলেছেন রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, এই সুকন্যা তো বলছিলেন, তো আমি তাই জিজ্ঞাসা করছি। সেই জন্যই আমি আপনাকে বলছি যে এই ইলেকশনটা যদি না থাকতো তাহলে এই 25,000 মানুষ কি 26,000 যাদের প্যানেল বাতিল হয়ে গেছে, তারা কোথায় যেত কেউ মাথায় ঘামাতো না। শুধুমাত্র ভোটটা সামনে আছে বলে প্রত্যেকটা রাজনৈতিক দল এর ওপর ফোকাস করছে। আচ্ছা, 25,000 মানুষের যে চাকরি বাঁচলো নির্মলা বাবু, এটা প্রোডাক্ট না বাই প্রোডাক্ট? এটা ভালো লাগলো না কথাটা? না না, জিজ্ঞাসা করছি প্রোডাক্ট। প্রত্যেকটা রাজনৈতিক দল ফোকাস করছে, এটা ভালো লাগলো না শুনতে? এটা প্রোডাক্ট না আমি বলছিলাম। আরে শুনুন না, আমি বলছি এটা প্রোডাক্ট না বাই প্রোডাক্ট। মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমি দর্শকদের জন্য বলে দিই। অনেক সময় আমার ফ্যাক্টরিতে এমন অনেক জিনিস উৎপাদন করি, ধরুন আপনি ফিনাইল বানাচ্ছে, আপনার লক্ষ্য ফিনাইল বানানো, বানাতে গিয়ে আরও একটা কিছু পাশে উৎপন্ন হয়ে যাচ্ছে, সেটারও ব্যবসায়িক মূল্য আছে, কিন্তু আপনি আসলে বানাচ্ছেন ফিনাইল, আপনার উদ্দেশ্য ফিনাইল বেচা। আমি বলছি যে 25,000 মানুষের চাকরি বাঁচে, খুব ভালো কথা। যাদের মধ্যে যাদের যোগ্যদের চাকরি বাঁচে তাদের জন্য ভীষণ খুশি। অযোগ্যদের জন্য দিন নাম্বারড, 16 জুলাই যাবে, 16 আগস্ট যাবে, 16 সেপ্টেম্বর যাবে, যাবে তো বটে। এসএসসিও তো বলছে 8,324টা চাকরি জিনিস চুরি হয়েছে। আমি বলছি এটা প্রোডাক্ট না বাই? আমি আপনাকে বলছি, যদি মুখ্যমন্ত্রী বলে যে দুটো কথা, আমি মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দিয়েই বলছি, দুটো কথা, যে একটা পার্টিকুলার রাজনৈতিক দল বিজেপি সে পুরো কোর্ট সিস্টেমটা এখানকার কিনে নিয়েছে, এক। দ্বিতীয় কথা, এরা সবাই চাকরি খাচ্ছে। আজকে যদি সুপ্রিম কোর্ট ওই স্টেটা না দিত, ঠিক আছে, তাহলে কি বলতো যে সুপ্রিম কোর্টও চাকরি খাচ্ছে, চাকরি খেয়ে নিয়েছে। তো সুপ্রিম কোর্ট খুব লজিক্যালি ভেবে চিনতে এই স্টেটা দিয়েছেন। কেন দিয়েছেন? ইনভেস্টিগেশন প্রসিডিওরটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার সুপ্রিম কোর্টের ব্যাপারে একটা আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে যে আমি হাত কাটবো, পা কাটবো, কিন্তু মাথা কাটবো না। কিরকম? যে আমি ইনভেস্টিগেশন অ্যালাউ করব, ইন্টারোগেশন অ্যালাউ করব, কোয়ার্সিভ অ্যাকশন করব না। ডেটারেন্স মানে ভীতিটা না থাকলে কোনো দিন কোনো ইনভেস্টিগেশন এগোতে পারে না। আচ্ছা, এখানে